আমরা দেখতে পাই অসহায় একটি মেয়ে নাম শর্মিষ্ঠা। রাস্তায় ল্যাম্পপোস্টে তার কারেন্ট লেগেছে। ছটফট ছটফট করতে দেখা যায় তাকে। মেয়েটির পায়ের সামনে পড়ে আছে তার পার্স আর তার আইফোন। কেউ কি নেই তাকে এই বিপদ থেকে উদ্ধার করে? হঠাৎ দেখি রঞ্জন সেই পথ ধরে আসছে স্কুটি করে। এই অবস্থায় মেয়েটিকে দেখে সে তার স্কুটি থামায়। তারপরে ফোন করে কার সাথে কি যেন একটা আলোচনা করে নেয় সে। এবার রঞ্জন তার স্কুটি থেকে নামে এবং এগিয়ে আসে শর্মিষ্ঠার দিকে। রঞ্জনের চোখে মুখে চিন্তার ছাপ। সে ভাবে কি করা উচিত তার এই অবস্থায়। হঠাৎ তার চোখে পড়ে দূরে পড়ে থাকা একটি কাঠের টুকরোর দিকে। সেই কাঠের টুকরোটা নিতে যাবে, হঠাৎ তার চোখ পড়ে মেয়েটার পায়ের কাছে পড়ে থাকা মেয়েটির আইফোনের ওপর। মুহূর্তে তার মনের মধ্যে পরিবর্তন ঘটে যায়। সে ভাবে এই মেয়েটিকে বাঁচানোর চেয়ে আইফোনটা তার কাছে অনেক বেশি প্রয়োজনীয়। কারণ একটি আইফোনের যে তার অনেক দিনের শখ, কিন্তু কেনার সামর্থ্য নেই। এবার রঞ্জন ভাবে কোনো মানেই হয় না এই মেয়েটিকে বাঁচানোর, তার চেয়ে বরং আইফোনটাকে আমি নিয়ে নিই। যেমন ভাবা তেমনি কাজ। রঞ্জন এবার সেই আইফোনটার দিকে এগিয়ে যায়। একটু দ্বিধাগ্রস্ত হলেও একসময় সে আইফোনটা তুলে নেয়। তারপর সেই মেয়েটির দিকে তাকিয়ে রঞ্জন বলে, সরি ম্যাডাম, আপনার সাহায্যে লাগতে পারলাম না, কারণ আপনার জীবনের চেয়ে আমার কাছে আইফোনের দাম অনেক বেশি। চলি। কিছুক্ষণ পর একই ঘটনার আবার পুনরাবৃত্তি দেখি আমরা, কিন্তু এবার আমরা দেখি রাস্তা দিয়ে হেঁটে আসছে একটি ছেলে যার নাম ভিকি। শর্মিষ্ঠাকে এই অবস্থায় দেখে ভিকি বলে ছেলেটি থমকে দাঁড়ায়। ভিকির মনে হয় একজন অসহায় মেয়ে এইভাবে বিপদে পড়েছে, তার জন্য নিশ্চয়ই কিছু করা দরকার। ভিকি ভাবতে থাকে কি করা যায়, কি করা যায়, কিভাবে এই মেয়েটিকে বিপদের হাত থেকে বাঁচানো যায়। এমন সময় হঠাৎ ভিকির নজর পড়ে দূরে পড়ে থাকা সেই কাঠের টুকরোটার উপর। ভিকি ছুটে যায় সেই কাঠের টুকরোটার দিকে এবং সেটি সে হাতে তুলে নেয়। ভিকি মনে মনে ঠিক করে এই কাঠের টুকরোটা দিয়েই সে শর্মিষ্ঠার প্রাণ রক্ষা করবে। ভিকি সেই কাঠের টুকরোটা দিয়ে শর্মিষ্ঠার জীবন বাঁচাতে যায়, কিন্তু হঠাৎ ভিকির চোখ পড়ে মেয়েটির পায়ের কাছে পড়ে থাকা এক বান্ডিল টাকার ওপর। এত টাকা তো আমি কখনো একসাথে দেখিনি, এই টাকার তো আমার খুব প্রয়োজন। ভিকি এবার ভাবতে থাকে আমার কি করা উচিত, এই টাকাগুলোকে আত্মসাৎ করব নাকি মেয়েটির প্রাণ রক্ষা করব। এইভাবে কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর ভিকি মনে মনে ঠিক করে টাকার ওপর লোভ করা তার মোটেই উচিত হবে না, বরং তার উচিত হবে এই মেয়েটিকে রক্ষা করা। যেমন ভাবা তেমনি কাজ। সেই কাঠের টুকরোটা দিয়ে মেয়েটির হাতটা ল্যাম্পপোস্ট থেকে ছাড়িয়ে নেয়। শর্মিষ্ঠা যেন প্রাণ ফিরে পেল এবং সে এই জন্য ভিকিকে অশেষ ধন্যবাদ জানায় এবং শর্মিষ্ঠা বলে যে তোমার মতন মানুষ তাহলে পৃথিবীতে এখনো আছে। ভিকি বলে, ম্যাডাম আপনি আমার শুধু শুধুই প্রশংসা করছেন, কারণ আমার কাছে আগে মানুষের প্রাণ, তারপর টাকা পয়সা। আমি যেটা করলাম সেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এবার শর্মিষ্ঠা তার টাকার থেকে বেশ কিছুটা অংশ ভিকিকে দেবার জন্য ইচ্ছা প্রকাশ করে। তখন ভিকি বলে, না ম্যাডাম, টাকার প্রয়োজন যদিও আমার আছে, তবে এই টাকা আমি নিতে পারবো না। প্লিজ টাকাটা আমাকে নিতে অনুরোধ করবেন না। আমি আপনার প্রাণ বাঁচালাম, এটা তো আমার ডিউটি। এ কথা বলে ভিকি সেখান থেকে চলে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পর ভিকি আর রঞ্জনের দেখা হয় একটি প্রোডাকশন হাউসে। আসলে ভিকি আর রঞ্জন এই দুজনেই হলো স্ট্রাগলিং অ্যাক্টর। এরা দুজনেই এসেছে একটি প্রোডাকশন হাউসে অডিশন দিতে। ভিকিকে দেখি আমরা শান্তভাবে অপেক্ষা করতে, কিন্তু রঞ্জনের মধ্যে দেখি আমরা একটা অদ্ভুত ছটফটানি। সে যেন ভীষণ অধৈর্য হয়ে পড়েছে। ঠিক সেই সময় আমরা দেখি সেই প্রোডাকশন হাউসের রিসেপশনিস্ট মিস পামেলা বেরিয়ে আসে। তিনি এসে দুজনকেই দুজনের পরিচয় আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করেন। এরপরে পামেলা ম্যাডাম দুজনকে একটি ডায়েরি দিয়ে বলে তাদের নিজেদের ডিটেলস আলাদা আলাদাভাবে তাদের নথিভুক্ত করার জন্য। ভিকি এবং রঞ্জন তারা সেটি করে। তারপর মিস পামেলা বলেন, তোমরা দুজনে অপেক্ষা করো, কারণ যিনি অডিশন নেবেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। আবার কিছুক্ষণ অপেক্ষার পালা, কিন্তু এরপরেই চমক। হঠাৎ দেখে আমরা ম্যাডাম শর্মিষ্ঠার আবির্ভাব। শর্মিষ্ঠা ম্যাডামকে দেখে ভিকি এবং রঞ্জন দুজনেই চমকে ওঠে। শর্মিষ্ঠা ম্যাডাম রঞ্জনকে উদ্দেশ্য করে বলে,
কি আমাকে দেখে খুব চমকে গেলে? মনে পড়ে সেদিনের ঘটনা? রঞ্জন শর্মিষ্ঠার এই রূপ দেখে ঘাবড়ে যায়। ম্যাডাম বলে, তুমি আমার সাথে কি করেছিলে? কেমন আমাকে বিপদের মধ্যে ফেলে আইফোন নিয়ে পালিয়ে গিয়েছিলে? রঞ্জন বলে, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। শর্মিষ্ঠা বলে, এই ভুলের তো ক্ষমা হয় না। আর তুমি তো দারুণ অভিনেতা, তুমি বাস্তব জীবনে যা অভিনয় দেখালে তারপর ক্যামেরার সামনে অভিনয় করা তোমার আর কোনো প্রয়োজন নেই। রঞ্জনের চিন্তা ভাবনায় ভেসে ওঠে সেদিনের সেই ঘটনার পুনরাবৃত্তি। এবার ম্যাডাম বললেন, পুরোটাই ছিল আমার অভিনয়, ওটা একটা সাজানো ঘটনা। আসলে আমি তোমাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্যে এই প্ল্যানটা করেছিলাম। তোমাদের মধ্যে একজন পাস করেছো আর একজন করেছো ফেল। ভিকিকে দেখো, সে আমায় বিপদ থেকে রক্ষা করেছে। সেও দেখেছিল আমার পায়ের সামনে এক বান্ডিল টাকা পড়ে থাকতে। ম্যাডাম বললেন, ভিকি কিন্তু ইচ্ছে করলেই পারতো টাকার বান্ডিলটা নিয়ে পালিয়ে যেতে, কিন্তু সে সেটা করেনি। উল্টে সে আমার প্রাণ রক্ষা করলো। এটা শোনার পর রঞ্জনের মাথা হেঁট হয়ে যায়। সে ভাবে, সত্যি কত বড় ভুল না আমি করেছি। ম্যাডাম বললেন, অনেক তো অভিনয় করলে, আর তোমার অভিনয় করে প্রয়োজন নেই। তোমার মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যাও আমার অফিস থেকে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার আইফোনটা ফেরত দিয়ে যাও। আইফোনটা ফেরত না দিলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। এবার রঞ্জনের আর কিছু করার থাকে না, সে ম্যাডামের আইফোনটা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। এবার ভিকি বলে, ম্যাডাম আমার অডিশনটা নেবেন না? ম্যাডাম বলে, না না, তোমার অডিশনের কোনো প্রয়োজন নেই। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু না, তোমাকে যা দেখার সেদিনকে আমি দেখে নিয়েছি, আর যেইটুকু শেখার বাকি সেটা না আমরা শিখিয়ে নেব। ইউ আর সিলেক্টেড। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? আমরা এটাই শিক্ষা পেলাম যে লোভ করা কখনোই উচিত নয়। আগে মনুষ্যত্ব, তারপর অন্য কিছু। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কিন্তু আমাদের জানাবেন। আর যদি আপনারা চান যেরকম আরো নতুন নতুন ভালো ভালো গল্প দেখতে, তাহলে অবশ্য করেই আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন এবং অনেক অনেক শেয়ার করুন। থ্যাঙ্কস ফ্রম ক্রিয়েটর শর্মিষ্ঠা।